নমস্কার। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত পড়ছি প্রতিদিন অল্প অল্প করে। আগের দিন পর্যন্ত ভিডিওতে আমরা পঞ্চম পরিচ্ছেদ সম্পূর্ণ করেছি। এখানে পরিচ্ছেদের সংখ্যা আর আমার ভিডিওর সংখ্যা মিলবে না, কারণ এক একটি পরিচ্ছেদ কখনো কখনো অতিরিক্ত বড় হওয়ার জন্য সেই পরিচ্ছেদটিকে দুটো বা তিনটে ভাগে ভাগ করে পড়তে হয়েছে, তাই সেই ক্ষেত্রে ভিডিওর সংখ্যা বেড়ে যায়। তো আজকে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ষষ্ঠ পরিচ্ছেদ পড়ব, যেখানে তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করে ইউরোপের অন্যান্য বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে স্বদেশে প্রত্যাবর্তন করছেন। আজকের পঠিত অংশটির শিরোনাম তিনি দিয়েছেন গৃহে প্রত্যাগমন, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক নিযুক্ত। মানে কর্মজীবনে তিনি এবার সরাসরি প্রবেশ করছেন। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠিক 6 বৎসর পরে 1888 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমি কলিকাতা পৌঁছিলাম। এডিনবার্গ থাকিবার সময় আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে 15 দিন অন্তর পোস্টকার্ডে একখানি করিয়া পত্র লিখিতাম। জ্যেষ্ঠ ভ্রাতা ডায়মন্ড হারবারের উকিল ছিলেন। তিনি বাড়িতে পিতামাতাকে আমার খবর লিখিয়া পাঠাইতেন। আমি তাহাদিগকে আমার আসিবার নির্দিষ্ট তারিখ, স্টিমারের নাম প্রভৃতি জানাই নাই, কেননা আমার জন্য যে তাহারা অনাবশ্যক ব্যয় বহন করিবেন ইহা আমার ইচ্ছা ছিল না। আমার মনে মনে বরাবরই আশঙ্কা ছিল পিতার আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা আরও বেশি শোচনীয় হইয়াছে। আমি আমার লাগেজ কেবিনে রাখিয়া আসিলাম এবং জাহাজের হেড পার্সারের নিকট 8 টাকা ধার করিলাম, কেননা আমার তহবিলে 1 পয়সাও ছিল না। কলিকাতায় আমার অনেক বন্ধু ছিলেন। আমি তাহাদের একজনের বাড়িতে গিয়া উঠিলাম। আমার প্রথম কাজই হইল ধুতি ও চাদর ধার করিয়া লইয়া পড়া এবং বিদেশি পরিচ্ছদ ত্যাগ করা। 2-1 দিন কলিকাতায় থাকিয়া আমি স্বগ্রামে গেলাম। শিয়ালদহ হইতে খুলনা এই আমি প্রথম রেলগাড়িতে ভ্রমণ করিলাম। 1882 সালে যখন আমি বিলাত যাত্রা করি, তখন ওই রেলপথের জন্য জরিপ প্রভৃতি হইতেছিল এবং প্রসিদ্ধ ধনী রথচাইল্ড উহার মূলধন যোগাইবেন বলিয়া শুনিয়াছিলাম। আমি আর এখন যশোরবাসী নহি, খুলনাবাসী। যশোহর 24 পরগনা এবং যশোহর 24 পরগনা এবং বরিশালের কিছু কিছু অংশ লইয়া নূতন খুলনা জেলা গঠিত হইয়াছিল। মানে যখন লেখক আমাদের অধ্যাপক প্রফুল্লচন্দ্র রায় যখন বিলেত যাত্রা করছেন, সেই সময়ে তিনি ছিলেন যশোহরবাসী। তখনও এই খুলনা জেলাটি অস্তিত্ব ছিল না। যশোহর এবং 24 পরগনা এবং বরিশাল এই 3টে জেলার কিছু কিছু অংশকে একত্রিত করে নতুন খুলনা জেলা গঠিত হয়েছিল। তখন মনে রাখতে হবে যে আমাদের এই বর্তমান পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশ দুইটি মিলিয়ে সম্পূর্ণ বাংলা ছিল। মাতার সঙ্গে সাক্ষাৎ হইলে তিনি কাঁদিয়া ফেলিলেন। আমার কনিষ্ঠা সহোদরা আমাকে অভ্যর্থনা করিবার জন্য আর ইহজগতে উপস্থিত ছিল না। এইখানে আমি একটি ঘটনা বলিব, যাহার মূল্য পাঠকগণ নিজেরাই বিচার করিবেন। ইংরেজিতে একটা কথা আছে, ভবিষ্যতের ঘটনা বর্তমানের উপর ছায়াপাত করে। আমার বর্ণিত ঘটনাকে তাহার দৃষ্টান্ত স্বরূপও গণ্য করা যাইতে পারে। এডিনবার্গে একদিন সকালে ঘুম ভাঙিবার পূর্বে আমি অবিকল পূর্বোক্ত ঘটনা, আমার গৃহে প্রত্যাবর্তন এবং কনিষ্ঠা ভগিনীর জন্য মাতার বিলাপ স্বপ্নে দেখিয়াছিলাম। এখন দেশে ফিরে এসে মায়ের কান্না দেখছেন এবং জানতে পারছেন যে তার ছোট বোন আর বর্তমানে জীবিত নেই। এই ঘটনাটি তিনি বিলাতে অবস্থানরত অবস্থাতেই ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখেছিলেন। ইনি মনে রাখতে হবে, ইনি কিন্তু একজন বিজ্ঞানের ছাত্র,
বিজ্ঞানের গবেষক, বিজ্ঞানের অধ্যাপক। অতএব অবিজ্ঞানটা এখানে অত সুলভ হওয়া সম্ভব নয়। সেইটা ভেবে আমাদেরকে প্রফুল্লচন্দ্র রায়ের এই বক্তব্যের মূল্যায়ন করতে হবে। দুঃখের বিষয়, আমি স্বপ্ন দর্শনের তারিখ লিখিয়া রাখি নাই। রাখিলে অতিপ্রাকৃত দর্শন সম্বন্ধে আর একটা প্রমাণ সংগ্রহ করিতে পারিতাম। কয়েকদিন বাড়িতে থাকিয়া আমি কলিকাতায় চলিয়া আসিলাম এবং আমার বন্ধু ডাক্তার অমূল্যচরণ বসু MBA এর গৃহে উঠিলাম। ইহার সম্বন্ধে অনেক কথা পরে বলিব। আমি এখন বঙ্গীয় শিক্ষা বিভাগের রসায়ন শাস্ত্রের অধ্যাপকের পদ পাইবার জন্য ব্যগ্র হইলাম এবং সেই উদ্দেশ্যে ক্রাফট এবং পেডলারের সঙ্গে সাক্ষাৎ করিলাম। আমি দার্জিলিংয়ে গিয়া লেফটেন্যান্ট গভর্নর স্যার স্টুয়ার্ট বেলির সঙ্গেও সাক্ষাৎ প্রার্থনা করিলাম। এদেশের কলেজসমূহে রসায়ন শাস্ত্রের আদর তখনও হয় নাই। একমাত্র প্রেসিডেন্সি কলেজে নিয়মিতভাবে রসায়ন শাস্ত্রের অধ্যাপনা হইত। ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করা হইত। বেসরকারি কলেজের সংখ্যা খুব কম ছিল এবং তাহাদের তেমন সঙ্গতি না থাকাতে বিজ্ঞান বিভাগ তাহারা খুলিতে পারে নাই। কিন্তু এইসব কলেজের ছাত্রেরা নামমাত্র ফি দিয়া প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের ক্লাসে অধ্যাপকের বক্তৃতা শুনিতে পারিত। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাহার কর্তৃক 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা ভারতীয় বিজ্ঞান সমিতিতেও পদার্থবিজ্ঞা ও রসায়ন শাস্ত্রে বক্তৃতার ব্যবস্থা করিয়াছিলেন এবং সাধারণে ইহাতে নামমাত্র ফি দিয়া যোগ দিতে পারিত। আমার স্মরণ হয়, ডাক্তার মহেন্দ্রলাল সরকার গভর্নমেন্টের নিকট এই মর্মে পত্র লিখিলেন যে প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞানের ক্লাসে বেসরকারি কলেজের ছাত্রদের যোগদানের যে ব্যবস্থা আছে তাহা বন্ধ করিয়া দেওয়া হোক, নতুবা বিজ্ঞান সমিতির বক্তৃতা গৃহ শূন্য পড়িয়া থাকিবে। ইহাতে বিজ্ঞান সমিতির উপর কোনো দোষারোপ করা হয় নাই, বরং সাধারণ ভারতীয় যুবকদের মনের পরিচয় পাওয়া যাইতেছে। পরীক্ষার জন্য যদি কোনো পাঠ্য বিষয় নির্দিষ্ট না করা হয় তবে কোনো ছাত্র তাহার জন্য পরিশ্রম করিবে না। গভর্নমেন্টের শীঘ্রই এইরূপ ব্যবস্থা করিতে হইত, কেননা বিজ্ঞান ক্লাসে ছাত্র সংখ্যা দিন দিন বাড়িতেছিল এবং বি কোর্স ক্রমেই ছাত্রদের নিকট অধিক প্রিয় হইয়া উঠিতেছিল। গত শতাব্দীর 80 কোটায় রসায়ন শাস্ত্রে বিরাট পরিবর্তন হইয়াছিল এবং শিক্ষা বিভাগের কর্তৃপক্ষগণ বুঝিতে পারিয়াছিলেন যে কেবলমাত্র কতগুলি প্রাথমিক বিষয়ে বক্তৃতা দিলেই চলিবে না, পরীক্ষাগারে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার ব্যবস্থাও করিতে হইবে। এই সমস্ত কারণ প্রদর্শন করিয়া পেডলার শিক্ষা বিভাগের ডিরেক্টরকে লিখিলেন তিনি যেন বাংলা গভর্নমেন্টকে একজন অতিরিক্ত অধ্যাপক মঞ্জুর করিবার জন্য অনুরোধ করেন। ঠিক এই সময়ে আমি এডিনবার্গ হইতে আসিয়া ওই অধ্যাপকের পদে প্রার্থী হইলাম। উচ্চতর সরকারি পদে ভারতীয়দের নিয়োগের ইতিহাস আলোচনা করিলে দেখা যায় ওই বিষয়ে সদিচ্ছা ও বড় বড় প্রতিশ্রুতির অভাব নাই, কিন্তু কার্যত বিশেষ কিছুই ঘটে নাই। 1833 ও 1853 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নতুন সনদ প্রদান উপলক্ষে যে আলোচনা হয় তা পাঠ করিলে দেখা যাইবে অনেক উদার ভাবপূর্ণ কথা বলা হইয়াছিল। 1833 সালে মেকলের বক্তৃতা একটা ঐতিহাসিক ঘটনারূপে গণ্য হইয়া থাকে। মেকলে 1834 সালে ভারত গভর্নমেন্টের আইন সচিব হইয়া আসিলে ইংরেজি শিক্ষিত ভারতবাসীদের সঙ্গে তাহার ঘনিষ্ঠ পরিচয় হয়। সম্ভবত লন্ডনে বিখ্যাত সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গেও তাহার পরিচয় হইয়াছিল। পাশ্চাত্য সাহিত্যের দ্বারা অনুপ্রাণিত ভারতীয় মেধা কতদূর শক্তিশালী হইতে পারে তাহা তিনি বেশ বুঝিতে পারিয়াছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নতুন সনদ প্রদান উপলক্ষে পার্লামেন্টে তিনি যে আবেগময়ী বক্তৃতা করেন তাহাতে নিম্নধৃত চিরস্মরণীয় কথাগুলি আছে। আমাদের শাসন নীতিতে ভারতবাসীদের মন এতদূর প্রসারিত হইতে পারে যে শেষে ওই নীতিতে সে অতিক্রম করিয়া যাইতে পারে। সুশাসনের দ্বারা আমরা এদেশের জনসাধারণকে অধিকতর উন্নত গভর্নমেন্ট পরিচালনার উপযোগী করিয়া তুলিতে পারি।
ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানে সুশিক্ষিত হইয়া তাহারা ভবিষ্যতে ইউরোপীয় প্রতিষ্ঠানসমূহের জন্যই দাবি করিতে পারে। এমন দিন কখনো আসিবে কি না আমি জানি না, কিন্তু ওই দিন আসিবার পথে আমি কখনোই বাধা দিব না বা উহাকে বিলম্বিত করিব না। যখন ওই দিন আসিবে তখন উহা ব্রিটিশ ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবময় দিবস বলিয়া গণ্য হইবে। দই হইতে স্বর তুলিয়া লইলে যেমন খোলা খেলো জিনিস হইয়া পড়ে, সেইরূপ মেকলের সদিচ্ছাপূর্ণ বক্তৃতাও ইন্ডিয়া অফিস ও আমলাতন্ত্রের দপ্তরের মধ্যে কেবলমাত্র শূন্য প্রতিধ্বনিতে পরিণত হইয়াছে। ভারতের কবি বড়লাট লর্ড লিটন তাহার প্রসিদ্ধ সাহিত্যিক পিতার বহু গুণ পাইয়াছিলেন। ভারতের কবি বড়লাট, ভারতের কবি নন, ভারতের কবি বড়লাট লর্ড লিটন তখন বড়লাট এবং তিনি একজন কবিও ছিলেন। সেই কথাটা বলা হচ্ছে যে তিনি তার প্রসিদ্ধ সাহিত্যিক পিতার বহু গুণ পাইয়াছিলেন। লর্ড লিটন অত্যন্ত খোলাখুলিভাবেই ভারত সচিবকে এ বিষয়ে লিখিয়াছিলেন। ফলে একটা আপোষয় এবং তার ফলেই স্ট্যাটুটরি সিভিল সার্ভিসের সৃষ্টি হয়। যোগ্যতা সম্পন্ন এবং আভিজাত্যপন্থী ভারতীয়দিগকে স্ট্যাটুটরি সিভিল সার্ভিসে লওয়া হইল, তবে শর্ত থাকিল যে তাহারা আসল সিভিল সার্ভিসের গ্রেডের 3 ভাগে 2 ভাগ বেতন পাইবেন। বিলাতে যে প্রতিযোগিতা পরীক্ষা হইবে তাহা কেবল ব্রিটিশদের জন্য, আইরিশরাও তাহার অন্তর্ভুক্ত, উন্মুক্ত থাকিবে, শুধুমাত্র ব্রিটিশদের জন্য। শিক্ষা বিভাগেও এই নিয়ম প্রবেশ করিল। আমার 3 বৎসর পূর্বে জগদীশচন্দ্র বসু বিলাত হইতে প্রত্যাবর্তন করেন। তিনি লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমধিক কৃতিত্বের পরিচয় দিয়াছিলেন, কিন্তু তাহাকেও স্বদেশে শিক্ষা বিভাগে উচ্চতর পদ লাভের চেষ্টায় পদে পদে বাধা পাইতে হইয়াছিল। শেষে তাহাকে এই শর্তে উচ্চতর বিভাগে লওয়া হইল যে তিনি ওই গ্রেডের পুরো বেতন দাবি করিতে পারিবেন না, মাত্র তাহার 2/3 পাইবেন। ফলে 2-1টি ক্ষেত্রে ভারতবাসীরা উচ্চতর সার্ভিসে প্রবেশ করিতে পারিয়াছেন, কিন্তু তাহার দ্বারা অবস্থাটা আরও বিষদৃশ হইয়া উঠিয়াছে। সাধারণত যোগ্য ভারতবাসীরাও সার্ভিসের নিম্ন স্তরে মাত্র প্রবেশ করিতে পারিতেন। এইভাবে ভারতীয়গণকে উচ্চতর পদ হইতে বঞ্চিত করাতে ভারতে এবং ভারতবন্ধু ইংরেজগণ কর্তৃক ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হইতে লাগিল এবং তাহার কিছু ফলও হইল। লর্ড ডফরিনের গভর্নমেন্ট ভারত সচিবের পরামর্শে একটি পাবলিক সার্ভিস কমিশন নিযুক্ত করিলেন। এই কমিশনের উদ্দেশ্য ভারতবাসীদিগকে কিভাবে সরকারি কার্যে অধিকতর সংখ্যায় গ্রহণ করা যায় তার উপর উপায় নির্ধারণ করা। কমিশন যে সিদ্ধান্ত করিলেন তাহা কতকটা পূর্বতর নীতির সহিত আপোষ রাখা। ভারতবাসীদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিবার জন্য যাহাই করা হোক না কেন, প্রভু জাতির স্বার্থ ও সুবিধা যাহাতে অব্যাহত থাকে তাহা সর্বাগ্রে দেখিতে হইবে। ইম্পেরিয়াল ও প্রভিন্সিয়াল এই 2 শ্রেণীর পদের সৃষ্টি হইল। প্রথম শ্রেণীর পদ ব্রিটিশদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর পদ ভারতীয়দের জন্য। ইম্পেরিয়াল সার্ভিসের বেতনের পরিমাণ কার্যত প্রভিন্সিয়াল সার্ভিসের দ্বিগুণ করা হইল। 1888 সালের আগস্ট হইতে 1889 সালের জুনের শেষ পর্যন্ত আমার কোনো কাজ ছিল না। ওই সময় আমার বড় অস্বস্তি বোধ হইতেছিল। আমি টনিকে বলিয়াছিলাম, স্যামসনের চুলের অভাবে যে দশা হইয়াছিল, ল্যাবরেটরি না থাকিলে রসায়নবিদদেরও ঠিক সেই দশা হয়, তার কোনোই ক্ষমতা থাকে না। এই সময় আমি প্রায় ডক্টর জগদীশচন্দ্র বসু এবং তাহার পত্নীর আতিথ্য গ্রহণ করিতাম। রসায়নশাস্ত্র ও উদ্ভিদবিদ্যা চর্চা করিয়া প্রধানত আমার সময় কাটিত। কলিকাতার নিকটবর্তী অঞ্চল হইতে আমি কয়েক প্রকার উদ্ভিদের নমুনা সংগ্রহ করিয়াছিলাম। অবশেষে প্রেসিডেন্সি কলেজের জন্য একটি অধ্যাপকের পদ মঞ্জুর হইল এবং আমি 250 টাকা বেতনে অস্থায়ী সহকারী অধ্যাপক নিযুক্ত হইলাম। স্থানীয় গভর্নমেন্টের এর বেশি বেতন মঞ্জুর করিবার ক্ষমতা ছিল না। আমি স্বীকার করি যে 6 বৎসর বিলাতে থাকিয়া এবং সেখানকার স্বাধীন আবহাওয়ায় অনুপ্রাণিত হইয়া আমার মধ্যে যথেষ্ট তেজস্বিতা ছিল এবং আমার দেশবাসীর অধিকার সম্বন্ধে একটা উচ্চ ধারণা মনে পোষণ করিয়াছিলাম। আমি সোজা দার্জিলিংয়ে গেলাম এবং ক্রাফট সাহেবকে আমার প্রতি যে অবিচার হইয়াছে তাহা বলিলাম। আমার মতো যোগ্যতা সম্পন্ন কোনো ব্রিটিশ রাসায়নিককে যদি
আনিতে হইত, তবে ভারত সচিব তাহাকে একেবারে ইম্পেরিয়াল সার্ভিসে নিয়োগ করিতেন এবং ভারতে আসিবার জন্য জাহাজ ভাড়া পর্যন্ত দিতেন। ক্রাফট ক্রুদ্ধ হইয়া বলিলেন, আপনার জন্য জীবনে অনেক পথ খোলা আছে, কেউ আপনাকে এই পথ গ্রহণ করিবার জন্য বাধ্য করিতেছে না। আমি যথাসম্ভব প্রশান্তভাবে এই অপমান হজম করিলাম। ক্রাফটের অনুকূলে এই কথা বলা উচিত হইবে যে তাহার ক্রোধ কতটা বাহ্যিক, আন্তরিক নয়। তিনি বেশ জানিতেন যে তিনি গভর্নমেন্টের নির্মম শাসনতন্ত্রের একটা অংশ মাত্র এবং তাহার পক্ষে আদেশ পালন করাই একমাত্র কর্তব্য। তার কারণ জিজ্ঞাসা করিবার অধিকার তাহার ছিল না। প্রায় 2 বছর পরে ঘটনাক্রমে আমি জানিতে পারি যে ক্রাফট নিজে অন্তত আমাকে ইম্পেরিয়াল বিভাগে লইবার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। আমার একজন দূর আত্মীয় সেক্রেটারিয়েটের জনৈক কনফিডেন্সিয়াল কেরানির সঙ্গে পরিচিত ছিলেন। তিনি আমাকে এক টুকরো কাগজ দেন, উহাতে শিক্ষা বিভাগের কর্তার রিপোর্ট হইতে নিম্নলিখিত কয়েক লাইন উদ্ধৃত করা ছিল। মল্লিক ও বেলেটের অবসর গ্রহণের পর ইম্পেরিয়াল বিভাগে আরও 2টি পদ খালি হইবে। তার একটি ডক্টর প্রফুল্ল রায়কে দিতে হইবে। মিস্টার পেডলার ইহার খুব প্রশংসা করিয়াছেন। ইহা হইতে দেখা যাইবে, যদিও আমি মাসিক 250 টাকা বেতনে আনক্লাসিফাইড তালিকায় নিযুক্ত হইয়াছিলাম, কিন্তু আমাকে যথাক্রমে ভারত সচিবের অনুমোদনক্রমে ইম্পেরিয়াল বিভাগে লইবার উদ্দেশ্য ছিল। কিন্তু ভাগ্য আমার প্রতি বিশেষ প্রসন্ন ছিল না। এই সময় স্যার চার্লস ইলিয়ট বাংলাদেশের শাসনভার গ্রহণ করিয়াছিলেন। তিনি সবাই দেখিলেন যে আরও কয়েকজন বাঙালি কেমব্রিজ, অক্সফোর্ড ও লন্ডন বিশ্ববিদ্যালয় হইতে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়া শিক্ষা বিভাগে নিযুক্ত হইয়াছেন এবং ইম্পেরিয়াল সার্ভিসে প্রবেশ করিবার চেষ্টা করিতেছিলেন। আমাকে যদি ইম্পেরিয়াল বিভাগে লওয়া হয় তবে আদর্শটা বড় খারাপ হইবে এবং অন্য সকলকে বিমুখ করা কঠিন হইবে। সুতরাং শিক্ষা বিভাগে অবাঞ্ছনীয় লোকেরা দলে দলে প্রবেশ করিয়া বিভ্রাট ঘটাইতে না পারে, যাতে তাহার উপায় উদ্ভাবন করিতে হইবে। তিনি একটি ফতোয়া জারি করিলেন যে ভারত সচিব যতদিন পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তাবাবলী অনুমোদন না করেন ততদিন পর্যন্ত ভারতবাসী দিগকে ইম্পেরিয়াল বিভাগে গ্রহণ করা স্থগিত রইল। কিন্তু ভারত সচিবের দপ্তরে আমাদের জন্য তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত করিবার জন্য মাথা ব্যথা ছিল না। ব্রিটিশ কর্মচারীদের একচেটিয়া সিভিল এবং মিলিটারি সার্ভিসের পক্ষে ক্ষতিকর কোনো ব্যাপার যদি হইত, তবে ভারত সচিবের জীবন দুর্বাহ হইয়া উঠিত। পার্লামেন্টে তাহাকে প্রশ্নবারে জর্জরিত করা হইত। ডেপুটেশনের পর ডেপুটেশন যাইয়া প্রতিকারের ব্যবস্থা করিবার জন্য তাহাকে অনুরোধ করিত। লন্ডন টাইমস আতঙ্কগ্রস্ত হইয়া উঠিতেন, ভারত সচিবকে ভীতি প্রদর্শন করিতেন। আধুনিক কালের লি কমিশনের ব্যাপার অনুধাবন করিলে এই কথাটা বোঝা যাইবে। যা হোক, এখন আমি এ বিষয়ে আলোচনা বন্ধ রাখিয়া প্রেসিডেন্সি কলেজে আমার অধ্যাপক জীবনের কথাই বলিব। ষষ্ঠ পরিচ্ছেদের সম্পূর্ণটা পড়া যাবে না, আর কিছুক্ষণ পড়ব, তারপর আমরা বাকি অংশটুকু পরবর্তী ভিডিওর মধ্যে পড়ব। আমি 1889 সালে সেশনের প্রথমে কাজে যোগদান করি। আমার পক্ষে সত্যই এ আনন্দের কথা। ল্যাবরেটরিতে গবেষণার কাজই আমার জীবনের প্রধান অবলম্বন এবং ইহার জন্য সাগ্রহ প্রতীক্ষা করিতেছিলাম। রসায়ন বিভাগ তখন একটি একতলা দালানে ছিল। 1872 সালে বর্তমানে নতুন বাড়িতে উঠিয়া যাইবার পূর্বে হেয়ার স্কুল ওই একতলা বাড়িতে ছিল। রসায়ন বিভাগে বর্তমান বাড়িতে যে স্থান, তাহার তুলনায় অতি সামান্য স্থানই পুরাতন একতলা বাড়িতে ছিল। এই বিজ্ঞান শাস্ত্র কতটা উন্নতি করিয়াছে উপরোক্ত ঘটনা হইতে তাহাও অনুমান করা যাইতে পারে। একটা অদ্ভুত ব্যাপার এই যে 1870 সালে প্রথম যখন আমি হেয়ার স্কুলে প্রবেশ করি, তখন যে স্থানে বেঞ্চের উপর বসিতাম, এখন আমার নিজের বসিবার ঘরে চেয়ারখানা ঠিক সেই স্থানেই পাতা হইয়া ছিল। যাহারা রসায়নশাস্ত্র প্রথমে শিখিতেছে, এমন সব ছাত্রের শিক্ষকতায় সাফল্য লাভ করিতে হইলে এক্সপেরিমেন্ট বা পরীক্ষার কাজে নৈপুণ্য চাই। এমনভাবে এক্সপেরিমেন্ট সাজাইতে হইবে যে তাহা একদিকে যেমন চিত্তাকর্ষক হইবে, অন্যদিকে বিষয়টিও সহজে বুঝা যাইবে। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব বিবেচনা করিয়া অনেক সময় অধ্যাপক নিয়োগ করা হয়। কোনো
পদপ্রার্থী হয়তো গবেষণায় প্রশংসনীয় কাজ করিয়াছেন, কিন্তু এইসব ব্যক্তি অধ্যাপকের কাজে সকল সময় সাফল্য লাভ করিতে পারেন নাই। ইহার অনেক দৃষ্টান্ত আমি দেখিয়াছি। রসায়নের লেকচারারের পক্ষে সহকারী রূপে কিছুদিন শিক্ষানবিশি করা অত্যাবশ্যক। যাহারা অ্যাটর্নি বা উকিল হইতে চান, তাহাদিওকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কোনো অ্যাটর্নির কাজে বা প্রবীণ উকিলের নিকটে কিছুকাল শিক্ষানবিশি করিতে হয়। তারপর স্বাধীনভাবে ব্যবসা করিতে পারেন। কোনো থিসিস বা গবেষণামূলক প্রবন্ধ লিখিয়া যাহারা বিজ্ঞানে মাস্টার বা ডক্টর উপাধি লাভ করেন, তাহাদিওকে যদি অকস্মাৎ ছাত্রদের অধ্যাপনা করিতে হয়, তবে তাহারা হয়তো মুশকিলে পড়িবেন। ল্যাবরেটরিতে অতি সাধারণ পরীক্ষা কার্যেও তাহাদিওকে ইতস্তত করিতে হয়। একটা সংকোচের ভাব আসে, ফলে তাহারা ওইসব পরীক্ষা বাদ দিয়াই যান এবং কেবলমাত্র যন্ত্রটি দেখাইয়া অথবা তদ্ভাবে বোর্ডের উপর চিত্র আঁকিয়াই তাহাদের কর্তব্য শেষ করেন। আমার সৌভাগ্যক্রমে প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগে পূর্ব হইতেই একটা বুনিয়াদ গড়িয়া উঠিয়াছিল। পেডলার বাষ্প বিশ্লেষণে বিশারদ ছিলেন। এবং পরীক্ষা কার্যে তাহার অসীম দক্ষতা ছিল। তাহার হাতের নৈপুণ্য আমাদের সকলের প্রশংসার বিষয় ছিল। দুই একজন সহকারীকে তিনি বেশ শিক্ষিত করিয়া তুলিয়াছিলেন। ইহার মধ্যে চন্দ্রভূষণ ভাদুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শিক্ষানবিশ রূপে প্রথমে কাজ আরম্ভ করেন। অধ্যাপনার সাফল্য লাভেই আমার আকাঙ্ক্ষা ছিল, সুতরাং সেজন্য মিথ্যা গর্ব আমি ত্যাগ করিলাম। বিলাত ফেরত গ্র্যাজুয়েটদের মনে কোনো কোনো স্থলে একটু বেশি অহমিকার ভাব থাকে। তাহারা মনে করে যে সহকারী বা অধীনস্থদের নিকট হইতে কিছু শিখিত হইলে তাহাদের জাত যাইবে বা মর্যাদা নষ্ট হইবে। আমার সৌভাগ্যক্রমে এরূপ কোনো দৌর্বল্য আমার মনে ছিল না। আমি চন্দ্রভূষণ ভাদুরী এবং পেডলারের সহায়তা গ্রহণ করিতে কিছুমাত্র কুণ্ঠিত হইতাম না। এইরূপেই আমি অধ্যাপক জীবন আরম্ভ করিলাম। ক্লাসে কিরূপে নিপুণতার সহিত বৈজ্ঞানিক পরীক্ষা করিতে হয়, আমি পুনঃ পুনঃ তাহার মহড়া দিতে লাগিলাম। শীঘ্রই আমি সংকোচের ভাব কাটাইয়া উঠিলাম এবং পরবর্তী সেশন আরম্ভ হইলে দেখিলাম আমি আমার দায়িত্ব পালনে অপটু নহি। এই পর্যন্তই আমরা আজকের ষষ্ঠ পরিচ্ছেদের পড়া শেষ করছি। বাকি অংশটুকু আমরা পরবর্তী ভিডিওর মধ্যে পাঠ করব। এটা আমার মতো অশিক্ষিত লোকের পক্ষেও এতটা পড়া অসুবিধা, আর আপনাদের পক্ষেও একটু ক্লান্তিকর হতে পারে বা সময়ের ঘাটতি ঘটতে পারে। তাই ছোট ছোট ভিডিওতে ছোট ছোট অংশে আমরা প্রফুল্লচন্দ্রের জীবনী পড়ব। এতদিন পর্যন্ত প্রফুল্লচন্দ্রের জীবনীর যে অংশটা আমরা পড়ে এসেছি, সেটা একটু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা বিদেশের সংস্কৃতি সভ্যতা কেন্দ্রিক ছিল। সেখানটা পড়া আমাদের পক্ষে একটু অসুবিধাজনক ছিল। আমরা এরপরে দেশের মধ্যে ঢুকছি। দেশে প্রফুল্লচন্দ্র রায় যে জীবন যাপন করছেন, দেশের ছাত্রদের নিয়ে যেভাবে তিনি গবেষণা করছেন, পড়াশোনা করছেন, সেইটার মধ্যে ঢুকছি। সেটার মধ্যে কোথাও হয়তো আমরা একটা আত্মিকতা অনুভব করতে পারবো, আর হয়তো আমার পড়াশোনার সময় আমার ভুলভ্রান্তি হয়তো একটু কমবে বলে আমি অনুমান করছি, আমি আশা করছি। নমস্কার।